এবং ডক্টর ইউনূস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনূস হতে পেরেছেন। আপনি সার্জিস আলম সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন, আর উঠতে পারবেন না। এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় নাই, কি করবেন? আবার এই ধীর স্থিরতা নিয়ে, এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন, পার্টির নেতাও হয়ে গেছেন, সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান। সার্জিস আলম, দুনিয়াটা এত সহজ না ভাই। আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু ধৈর্য ধারণ করা শিখতে হবে, আরেকটু পাবলিককে আরো একটু সম্মান করা শিখতে হবে। সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার। কালের কণ্ঠ যেটা প্রকাশ করেছে সেটা অপেশাদারিত্ব। এটা বিচার করার আপনি কে ভাই? আপনি কে? আপনার বাবার দাদার বয়সী লোক কালের কণ্ঠে বসে চাকরি করে। আপনার যত বয়স তার চেয়ে বেশি বছর ধরে তারা সাংবাদিকতা করে, তারা জানে সাংবাদিকতা পেশাদারিত্ব কাকে বলে। আপনি সার্জিস আলম তাদের শিখাইতে আসেন না। দুদিন পরে আপনি যাবেন কালের কণ্ঠের কাছে, যখন নাকি কিংস পার্টির কিং না থাকবে তখন আপনি যাবেন একটা প্রেস লিস্ট দিয়ে, ভাই আমার প্রেস লিস্টটা একটু ছাপিয়ে দেন। আপনারাই মাঠে দৌড়ান, আর সবাই মাঠে বসে বসে ঝিমায়। ভাই নিজেদের এত বড় মনে করেন না। আহামরি কেউ হয়ে যান নাই, অথচ ভাবতে শুরু করেছেন। জীবনটা বড় কঠিন এবং রাজনীতিটা আরো কঠিন। সেই রাজনীতির পথে পা বাড়িয়েছেন। আরে এত অসহিষ্ণু হলে চলবে? সবাই মাঠে দৌড়ায়, সবাই। আপনি সার্জিস আলম যতটুকু মাঠে দৌড়ান তার চেয়েও 10 গুণ দৌড়ানো লোক এই দেশে বহু আছে, হাতে গুণা শেষ করতে পারবেন না। যার কাজ শেষে করছি, আপনি আপনার যে দায়িত্বটা, আপনার যে কাজটা, সেটাও আপনি করতে পারছেন না। অফলাইনে আমি কি বলবো, আমার হাসি ওঠে। অফলাইনে উনাদের অনুসরণের জন্য কিছু কাজ আমাদের করতে হবে, সাধারণ মানুষকে করতে হবে। তা নাহলে আপনার কাছে আপনার সম্বন্ধে কিছু বলা যাবে না। আমি কোনো কাজ না করেও আপনার প্রত্যেকটা আচরণকে সমালোচনা করব। এই কারণে করবো যে আপনি লিডার, আমি তো লিডার না রে ভাই, আমি পাবলিক, আমি জার্নালিস্ট, আমি পাবলিক, আমি সমালোচনা করবই। কারণ আমার সমালোচনা করতে হলে কি আপনার জন্য আমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে? ভাই আমি তো পলিটিক্যাল পার্টি খুলে বসি নাই, আপনি তো খুলে বসছেন, আপনি তো ক্ষমতায় যেতে চান। ডক্টর ইউনূসের সমালোচনা আমি করি, আমি তো ডক্টর ইউনূসের একটা পশমের যোগ্য না, ওনার একটা চুলের সমান ওজন আমার না, তারপরেও আমি ডক্টর ইউনূসের সমালোচনা করব। এবং ডক্টর ইউনূস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনূস হতে পেরেছেন। আপনি সার্জিস আলম সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন, আর উঠতে পারবেন না। এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় নাই, কি করবেন? যে জাতীয় নাগরিক পার্টি একটা কিংস পার্টি, মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো। সরকারের দিকে নানা ধরনের ছাড় দেয়। এরা কিন্তু এখনো নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তারপরও যখন নাকি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক হয়, অনেক নিবন্ধিত পার্টি দাওয়াত পায় না, কিন্তু এরা দাওয়াত পায়। তো বোঝাই যায় সরকার এদেরকে পছন্দ করেন, সরকার এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে চান এবং দিয়ে থাকেন। সেই বিবেচনায় তারা যাবে, এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে। আমরা তো এই সরকারকে এখন আর নিরপেক্ষ আমি অন্তপক্ষে মনে করি না। আমি মনে করি এই সরকার এই পার্টিটার প্রতি খুবই পক্ষপাতদুষ্ট আচরণ করে থাকে এবং হয়তো আগামীতেও করবে। যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারে। আমি ভাবতে পারিনি, বিশ্বাস করেন আমি ভাবতে পারিনি। আমি শুনেছি যে সার্জিস আলম নাকি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে ঔদ্ধত্যটা ছিল আমি তা দেখতে পেয়েছি। উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, মানে এক ধরনের অ্যাটাকিং অ্যাটিচিউড। এটা তো ঠিক না। এটা উনি কার সঙ্গে কথা বলতেছেন? আচ্ছা, হেলিকপ্টারের একটা সিট যদি খালি থাকে, আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান, নিয়ে যেত। আমি কিন্তু যত না সার্জিস আলমকে দোষ দিই, তার চেয়ে বেশি দোষ দেই যা নাকি সেগুলো নিয়ে গেছেন ওনাদেরকে। ওনাদের একটা পলিটিক্যাল পার্টি, অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই, সিট খালি আছে আমাকে নিয়ে যান, ওনারা নিয়ে যেতেন। সার্জিস আলম খেপে গিয়েছেন। উনি খেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ডের লোক। ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি, আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেবল মনে করি ওনারা কেবল ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন। এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। উনি হাহাকার করছেন, আফসোস করছেন যে আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে। বুঝেন কত বড় নেতা সে, যে ওনাকে আমরা কিভাবে বিচার করছি। আরে ভাই সার্জিস আলম সাহেব, একটা কথা বলি, মিডিয়ার কাজটা কি বলেন তো? বুঝেন, মিডিয়া ধরেন একটা মিটিংয়ে আপনি মনে করুন 32টা ইস্যু নিয়ে কথা বলছেন, মিডিয়া কোনটাকে দেখাবে? 32টা দেখাবে? তাহলে তো পুরো পত্রিকা আপনি ছাড়া আর কারো কোনো নিউজ আসবে না। মিডিয়াতে পলিসি অনুযায়ী
যে জায়গাটুকু আপনার যে জায়গাটুকু কোট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে, বাকিটুকু তারা ধরবেই না। এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম। ধরেন মিডিয়া আলাপ বাদ দেন, আমি আপনার মিটিং শুনতে গেলাম, মিটিং শুনে বাসায় আসলাম, এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহান নেতা সার্জিস আলম সাহেব কি বললেন। আমি কি আপনার পুরোটা ভাষণ ওনাকে নতুন করে শোনাবো, নাকি ওইখানে আপনি যা যা বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা যে জিনিসটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে আমি কেবল ততটুকুই বলবো? এটাই নিয়ম। এটুকু না বুঝেই পাবলিক ফিগার হয়ে গেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটাই সমস্যা। সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন। পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই, চট করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে, আপনার চিন্তা অনুযায়ী চলবে। রাজনীতি করতে আসছেন, বড় কঠিন জায়গায় আসছেন। বললাম তো বিনা পরিশ্রমে গুরুত্ব পাওয়া শুরু করেছেন, তো এখনো টের পান নাই দুনিয়াটা কেমন। আপনি ওটা বলেন চেক করেন, সমস্যাটা কি? আমিও তো করি, সবাই করে। এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয়, দিতেই পারে, এটা তার ব্যাপার। ওটাকে লোকে কিভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার। আপনি কি এগুলি নিয়ন্ত্রণ করার, আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার, কে আপনি?